প্রথমেই একটা কি ছিল, প্রথমেই একটা কবিতার মতো ছিল। তো এটা দেখে আমাদের কি করতে হবে, কারেক্ট আনসারগুলো করতে হবে পদ্যাংশ। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করবো, একটু পেছিয়ে যাব। এখানে দেখুন কি বলেছিল, গ্রাম উজাড় হয়েছে। ঠিক আছে, একটু প্রশ্নগুলোতে আমরা যাব। এখানে প্রথমে দিচ্ছিল গ্রাম উজাড় হয়েছে বর্গের আক্রমণে, ঠগে ঠগে, দস্যুর আক্রমণে, নাকি বুলবুলের আক্রমণে। তো গ্রাম উজাড় হচ্ছে, আমরা একটু যখন কবিতায় যাই, এই দেখুন কত না বার ঠগে ঠগে হলো আমাদের কত গ্রাম উজাড়, অর্থাৎ ঠগে ঠগে গ্রামটা উজাড় হয়ে গেল। তো ঠগে ঠগে ইজ দ্য রাইট আনসার। কারেক্ট আনসার ঠগে ঠগে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। বুঝলেন কি করে হলো? তারপর দেখুন, কৃষ্ণান, কমর, জেলে, মাঝি, তাঁতি আর কামার এরা পরস্পর সহোদর, শত্রু, প্রতিবেশী না জনতার। এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমরা দেখি, একটু আমরা কবিতায় যাই। এখানে দেখুন, তবু বেঁচে আছে অমর প্রাণ এ জনতার, জনতার দিয়ে একটা হাইফেন, তারপর জনতা কারা, কৃষাণ, কুমোর, জেলে, মাঝি, তাঁতি আর কামার এখানে দাঁড়িয়ে আছে, মানে লাইনটা খতম। তার মানে এই সবকে এ জনতা, তারা কি, তারা এক একজন জনতা। সুতরাং জনতার ইজ দ্য রাইট আনসার। এখানে কারেক্ট আনসার হবে আমাদের কি, জনতা, অপশন নাম্বার ডি। এবার দেখুন নেক্সট কোয়েশ্চন দেখি, দস্যু যদি ঠগ হয় তাহলে বর্গের গান কি হবে? ঠিক আছে, দস্যু মানে ঠগ, আর বর্গের গান হবে বুলবুলি, জনতা, নাকি ছেলে, না কোনটাই নয়। তো কোয়েশ্চন নাম্বার 3 যদি দেখি, তাহলে দেখি তো আমরা এবার দেখুন আমাদের, আমরা কবিতায় না গেলে আমরা পারবো না, কবিতায় আমাদেরকে যেতে হবে। দস্যু কি করে, কতবার কতই না ছিল দস্যু, কত না আবার ঠগে ঠগে করলো গ্রাম উজাড়। তো দস্যুরা কি করে, ঠগে ঠগে গ্রামটাকে উজাড় করে। আর কত বুলবুলি খেয়ে কত ধান, কত না গাইল বর্গের গান। অর্থাৎ দস্যুরা কি করলো, ঠগে ঠগে গ্রাম উজাড় করলো, আর বুলবুলি কি করলো, বর্গের গান গাইলো। তার মানে দস্যুর সঙ্গে যদি গ্রাম উজাড়ের সম্পর্ক থাকে, তাহলে বুলবুলির সঙ্গে বর্গের গানের সম্পর্ক আছে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে আমাদেরকে বুলবুলি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বুলবুলি, অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। তানাকা শান শব্দটি, এই যে শব্দটা, এই শব্দটা বাংলা ব্যাকরণের একটা প্রশ্ন। তো তানাকা শান শব্দটা হচ্ছে আমাদের একটা সমাসবদ্ধ পদ, মানে সমাসের একটা, তানাকা শান, এটা ব্যাস বাক্য নয়, এটা সমাসবদ্ধ পদ। ঠিক আছে, সমাস। অমর দেশের মাটিতে মানুষ অজয় প্রাণ, এখানে মাটিতে নিচে আন্ডারলাইন করা ছিল। এই রেখাঙ্কিত অংশটি কোন কারক, কর্মকারক, অধিকরণ কারক, উপাদান কারক, নাকি নিমিত্ত কারক? অমর দেশের কোথায় মানুষ অজয় প্রাণ, অমর দেশের কোথায়। তো যদি কোনো শব্দে যদি কোথায় দিয়ে প্রশ্ন থাকে, তো কোথায় দিয়ে যদি কিছু প্রশ্ন থাকে, তো কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাই সেটা আমাদের অধিকরণ কারক হয়ে যায়। সুতরাং অপশন নাম্বার বি, অধিকরণ কারক ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? জেলে পটের লিঙ্গ অন্তর, মানে জেলে পটের লিঙ্গ পরিবর্তন করতে হবে। জেলে একটা পদ, এই পদের লিঙ্গ পরিবর্তন যদি করি, তাহলে জেলেনি, জেলে স্ত্রী, জেলে বউ, নাকি এ এবং বি উভয় সঠিক। তো লিঙ্গ পরিবর্তন তো আপনারা সবাই জানেন, রাজা, রানী, মা, বাবা, ছেলে, মেয়ে, এগুলোকে কেবল লিঙ্গ পরিবর্তন বলা হয়। ঠিক আছে না? তো সুতরাং কোয়েশ্চন নাম্বার 6 এর কারেক্ট আনসার এখানে হবে 6 এর ডি হবে কারেক্ট আনসার। এখানে জেলে লিঙ্গ পরিবর্তনে আমরা জেলেনিও বলতে পারি, আর জেলে স্ত্রীও বলতে পারি, এই দুটোই আমরা বলতে পারি। জেলে বউ বলবো না, জেলে বউ বললে ছেলের বউ হয়ে যাবে, তার নিজের বউ হবে না। এটা সমস্যা, কেলেঙ্কারি পরে দেখা দিবে ভাই। দেখুন এবার একটা ছোট্ট প্যাসেজ, ঠিক আছে, এবার একটা ছোট্ট প্যাসেজ আমরা দিয়েছি শুধুমাত্র একটু হাইলাইটের জন্য, ছোট্ট প্যাসেজ। তো এই ছোট্ট প্যাসেজে কয়েকটা প্রশ্ন, এবং পরবর্তী সময়ে আপনার যে মক টেস্টগুলো হবে, এখানে প্যাসেজগুলো একটু দীর্ঘ প্যাসেজ থাকবে, বড় প্যাসেজ দেওয়ার চেষ্টা করব সেটা যেভাবে আসে। তো আজকে একটু জাস্ট ছোটো প্যাসেজ একটা দিলাম, একটু জাস্ট মানে প্র্যাকটিস তো বুঝতে পারছেন, তো তার জন্য একটু প্রথম একদম হার্ড দিলে তো আপনারা ঘাবড়ে যাবেন, তাই একটু ছোটো দিলাম। পরবর্তী সময় আমরা একটু আস্তে আস্তে করে আমরা একটু শক্তর দিকে, কঠিনের দিকে, একদম ডাইরেক্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন তুলে উঠিয়ে মক টেস্টে ঢালে দেবো। ঠিক আছে, কেমন? তো এবার দেখুন একটা ছোট প্যাসেজ। তো এই প্যাসেজ থেকে যদি আমরা দেখি, লেখকের চাকরের আসল নামটা কি? কোয়েশ্চন নাম্বার 7, লেখকের চাকরের আসল নামটা কি? ছি আম্মাল কুণ্ডু, শ্রীলামলাল কুণ্ডু, শম্ভু, নাকি কেষ্টা? এবার আমরা প্যাসেজে যাই,
এই দেখুন, চাকরের আসল নামটা শ্রী রামলাল কুন্ডু। ডাইরেক্ট বলেছে চাকরের আসল নামটা কি ছিল? শ্রী রামলাল কুন্ডু। তো এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার এখানে হয়ে যাবে অপশন নাম্বার বি, রামলাল কুন্ডু ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, ছেলেবেলা থেকে রামলাল ছিল আমাদের বড় কর্তার কাছে, মেজ কর্তার কাছে, ছোট কর্তার কাছে নাকি সেজ কর্তার কাছে? তো ছেলেবেলা থেকে রামলাল কোথায় ছিল? এটা আমাদের কিন্তু প্যাসেজ ছাড়া আমরা কিন্তু পাবো না। প্যাসেজে আমাদের একটু ভালো করে একটু পড়তে হবে। কোথায় ছিল? ইয়েস, এখানে পেয়েছি। ছেলেবেলা থেকে রামলাল ছিল আমাদের ছোট কর্তার কাছে। ছেলেবেলা থেকে রামলাল ছিল কোথায় ছিল? ছোট কর্তার কাছে ছিল। তো কারেক্ট আনসার হবে এখানে কি? ছোট কর্তা ইজ দ্য রাইট আনসার। ছোট কর্তা মানে কি? অপশন নম্বর সি, 8 সি, ছোট কর্তার কাছে রামলাল ছিল। নেক্সট দেখি, রামলাল থেকে আম্মাল সে ধ্বনি পরিবর্তনের কোন রূপ অনুষ্ঠিত হয়েছে? সিটেট পরীক্ষায় আমরা সেই ধ্বনি পরিবর্তন দেখতে পাই না, তবুও 1-2টা প্রশ্ন আমরা দিয়ে দিয়েছি আপনাদের জন্য, দেখে নেবেন। যদিও ধ্বনি পরিবর্তনের সিটেট আমরা পাই না সিটেট পরীক্ষায় সাধারণত, তো তবু একটা প্রশ্ন চলে আসলো, যাই হোক। তো রামলাল থেকে আম্মাল এটা ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুষ্ঠিত করেছে? কোয়েশ্চেন 19। এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি লোপ পেয়েছে বা ব্যঞ্জন লোপ পেয়েছে। যেমন রামলাল আর রামটা ব্যঞ্জন, আর রাম থেকে যখন আমি আমে আসছি, আম, তো আমি কি করছি? এই রামলাল আম্মাল, এখানে রটা আমি ছেড়ে দিয়েছি, তার মানে অনুসৃত হয়েছে মানে কমতি হয়েছে কি? ব্যঞ্জন লুপটা, ঠিক আছে না? রটা ব্যঞ্জন, তো ব্যঞ্জনটা কি হয়েছে? লুপ হয়ে গেছে, এই জিনিসটা, আর কিছু না। আচ্ছা, ধড়ফড় শব্দটা কি ধরনের শব্দ? কোয়েশ্চন নাম্বার 10। এটা একটা সন্ধিবদ্ধ পদ, মানে ধড়ফড়ে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি, ঠিক আছে না? সুতরাং এটা হচ্ছে সন্ধিবদ্ধ পদ। কি হচ্ছে ভাই? নিয়মের এক চুল এদিক ওদিক হলে ছোট কর্তার মেজাজ খারাপ, বুক ধুরফুড়ে, অনিদ্রা, এমনি নানা, বেদি আরম্ভ হতো, উৎপাত আরম্ভ হতো, উপসর্গ আরম্ভ হতো, একটিও নয়। তো এটা জানতে গেলে আমাদেরকে প্যাসেজে যেতে হবে। যেগুলো প্যাসেজের প্রশ্ন আমাদের প্যাসেজে যেতে হবে, আর ব্যাকরণের প্রশ্ন আমরা প্যাসেজে পাবো না, তাই অযথা আমরা ব্যাকরণের প্রশ্নগুলোকে প্যাসেজে গিয়ে আমরা সময় নষ্ট আমরা কখনো করতে চাই না। তো এবার দেখি কোথায় ছিল, এই দেখুন, নিয়মের এক চুল এদিক ওদিক হলে ছোট কর্তার মেজাজ খারাপ, বুক ধড়ফড়, অনিদ্রা, এমনি নানা উৎপাত আরম্ভ হতো, নানা উৎপাত আরম্ভ হতো। তো কারেক্ট আনসার কি? নানা উৎপাত ইজ দ্য রাইট আনসার। নানা উৎপাত, অপশন নাম্বার বি, কোয়েশ্চন নাম্বার 11 এর বি ইজ দ্য রাইট আনসার। নানা উৎপাত আরম্ভ হতো ইজ দ্য রাইট আনসার। পরবর্তী দেখছি কোয়েশ্চন নাম্বার 12। পাঠ্যাংশে বরখাস্ত শব্দের অর্থ কি? এই শব্দের অর্থগুলোও কিন্তু আমরা ব্যাকরণের অংশে পড়ছে, তো এইগুলা কিন্তু আপনি প্যাসেজে পাবেন না, অযথা সময় নষ্ট করবেন না প্যাসেজে খোঁজাখুঁজি করে। তো পাঠ্যাংশে বরখাস্ত শব্দের অর্থ কি? অব্যাহতি, বহাল, ছাঁটাই নাকি পুনর্নিয়োগ? তো বরখাস্ত করা মানে কি? আপনি নিজেই জানেন, কি জানেন? বরখাস্ত করা মানে কি? ছাঁটাই করা। তো সুতরাং ছাঁটাই ইজ দ্য রাইট আনসার। বরখাস্ত করা মানে ছাঁটাই করা। গদ্যাংশটি কোন ধরনের রচনা? আত্মকথনমূলক, ভ্রমণ কাহিনী, পত্র রচনা নাকি রম্য রচনা? একটু আমরা দেখলে বুঝবো যে কথনের নিজের ব্যক্তিগত কথা, তার পরিবার নিয়ে কথা, তার নিজস্ব ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা তিনি বলেছিলেন, সুতরাং এটা হবে কি? আত্মকথনমূলক রচনা। তৎক্ষণাৎ শব্দের অর্থ কি? শব্দের অর্থের জন্য আমরা প্যাসেজে যাব না, কারণ আমরা জানি প্যাসেজে গেলে শব্দের অর্থটা খুঁজে পাবো না, তাই সময় নষ্ট করবো না। তৎক্ষণাৎ মানে সেই মুহূর্তে, কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে না, সেই স্থানে। তো তৎক্ষণাৎ কাজটা করতেই হবে। তৎক্ষণাৎ কাজটা করতে হবে, তার মানে কি? তৎক্ষণাৎ মানে সেই মুহূর্তে বা এক্ষুনি কাজটা খুব তাড়াতাড়ি কাজটা আমাদের করতে হবে, পরে করলে আমাদের হবে না। সেই স্থান বোঝায় না, সময় বোঝায়, মুহূর্ত বোঝায়। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ। বরখাস্ত শব্দটি কী ধরনের শব্দ? আরবি, ফার্সি, তুর্কি না পর্তুগিজ? তো এই ক্লাসটা আমাদের হয়নি, তো পরবর্তী সময় আমরা এই ক্লাসটা আপনাদের নিয়ে আসবো, শব্দ চেনার উপায়। তো বরখাস্ত শব্দটা কী ধরনের শব্দ? আপাতত আমি ডাইরেক্ট আনসারটা বলে দিচ্ছি আপনাদের। তো এটা কারেক্ট আনসার হবে ফার্সি শব্দ। এবার দেখুন প্যাডাগজির 15টা প্রশ্ন। এবার আমরা প্যাসেজ থেকে আমরা দেখলাম, প্যাসেজ এবং যে আমাদের
কবিতা ছিল, এখান থেকে 15টা প্রশ্ন আমরা খতম করলাম। এবার প্যাডাগজির বাকি 15টা প্রশ্ন। লিখন দক্ষতা কি? দক্ষতা কয় প্রকার? ভাষাগত দক্ষতা হচ্ছে 4 প্রকার, LSRW: শ্রবণ, কথন, পঠন এবং লিখন। শ্রবণ এবং পঠন, শ্রবণ এবং পঠনকে আমরা কি বলি? রিসেপটিভ স্কিল। রিসেপটিভ স্কিল মানে কি? গ্রহণ দক্ষতা, কারণ এটা থেকে আমরা গ্রহণ করতে পারি। আর কথন এবং রাইটিং এই দুটাকে আমরা কি বলি? প্রোডাক্টিভ স্কিল বা এক্সপ্রেসিভ স্কিল। প্রোডাক্টিভও বলতে পারি বা এক্সপ্রেসিভ বলতে পারি। প্রোডাক্টিভ মানে কি? উৎপাদনমূলক, আর এক্সপ্রেসিভ মানে কি? প্রকাশমূলক। ইয়েস, এটা মাথায় রাখবেন। শ্রবণ এবং পঠন, শ্রবণ এবং পঠনকে আমরা বলবো রিসেপটিভ স্কিল, এটা হচ্ছে গ্রহণমূলক দক্ষতা। আর কথন এবং লিখনকে আমরা বলবো প্রোডাক্টিভ স্কিলও বলতে পারি বা আমরা এক্সপ্রেসিভ স্কিলও বলতে পারি। দুটোই কিন্তু কারেক্ট, অপশনে যা থাকবে তা কারেক্ট হবে। এটা হবে উৎপাদনমূলক দক্ষতা আর এটা হবে প্রকাশমূলক দক্ষতা। তো লিখন, লিখন মানে কি? রাইটিং। এই রাইটিংটা আমাদের কোথায় গেছে ভাই? এখানে গেছে, তার মানে এটা প্রকাশমূলক দক্ষতা বা উৎপাদনমূলক দক্ষতা। তো এখানে অপশন নাম্বার সিতে দেওয়া আছে উৎপাদনমূলক দক্ষতা, তার মানে এটা হবে উৎপাদনমূলক দক্ষতা ইজ দ্য রাইট আনসার। ব্যাকরণের প্রত্যেকটি সূত্রকে ভালোভাবে মুখস্থ করাকে কি বলা হয়? অর্থাৎ কোন পদ্ধতির মাধ্যমে আমরা ব্যাকরণকে মুখস্থ করি? সূত্র পদ্ধতি, অবরোহী পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি নাকি প্রাসঙ্গিক পদ্ধতি? প্রত্যেকটা সূত্র মুখস্থ করা মানে সূত্র পদ্ধতি ছাড়া আর কি হবে? অবরোহী পদ্ধতি তা বলেনি, বিশ্লেষণ পদ্ধতি মানে অ্যানালাইসিস, আর প্রাসঙ্গিক পদ্ধতি মানে প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষা, এটা প্রাসঙ্গিক পদ্ধতি। বিশ্লেষণ পদ্ধতি মানে অ্যানালাইজ করে যেটা শেখানো হয়, বিশ্লেষণ করে খুব ভালোভাবে। আরোহী পদ্ধতির মতন, ঠিক আরোহী পদ্ধতি নয়, বাট আরোহী পদ্ধতির মতো করে শেখানো হয় বিশ্লেষণ পদ্ধতিকে। আর অবরোহী পদ্ধতি হচ্ছে আরোহী পদ্ধতির ঠিক বিপরীত, এখানে মুখস্থের কোনো কথা এখানে চলে আসে না। এখানে এই মুখস্থ করাকে হচ্ছে সূত্র পদ্ধতিতে সূত্র মুখস্থ করানো হয়। কোয়েশ্চন নাম্বার 18, বিভিন্ন ধরনের চার্ট, লেখচিত্র, মানচিত্র শিক্ষার্থীরা সর্বসমক্ষে তুলে ধরতে পারে। এটা ফিনিশ করে দিই, ঠিক আছে। বিভিন্ন ধরনের চার্ট, লেখচিত্র, মানচিত্র এই শিক্ষার্থীরা সবসময় তুলে ধরতে পারে মডেলের মাধ্যমে, স্লাইডের মাধ্যমে, বুলেটিনের মাধ্যমে না ব্ল্যাকবোর্ডের মাধ্যমে? কোয়েশ্চন নাম্বার 18। এক ধরনের বোর্ড আছে যে বোর্ডকে বলা হয় বুলেটিন বোর্ড। আপনারা গুগলে, আমি এখানে দেখাতে পারছি না কারণ গুগল এখানে অন করতে পারবো না যেহেতু অফলাইন ভিডিও হচ্ছে। তো আপনারা কী করবেন? গুগলে সার্চ করে নেবেন যে বুলেটিন বোর্ড, দেখবেন এক ধরনের বোর্ড চলে আসবে। তো এই বোর্ডের মাধ্যমে আমরা চার্ট, লেখচিত্র, মানচিত্র এই সবগুলো আমরা সেই বুলেটিন বোর্ডের মাধ্যমে আমরা ছাত্রদের সামনে দেখাতে পারি। ঠিক আছে, বুলেটিন বোর্ড রয়েছে, জিও বোর্ড রয়েছে, তারপর পাই বোর্ড রয়েছে, অনেক ধরনের বোর্ড রয়েছে, ঠিক আছে না? শিশুর ভাষা শিক্ষাকে সহজতর করে তুলতে হলে প্রয়োজন কর্ম সম্পাদনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ। এটা কি অতি গুরুত্বপূর্ণ ভাই? শিশুর ভাষা শিক্ষাকে যদি আমরা খুব সহজভাবে তুলতে পারি, শিশুর ভাষা শিক্ষাকে যদি সহজতর করে তুলতে পারি, তার প্রয়োজন হচ্ছে কি? কর্ম সম্পাদনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করা, মানে লার্নিং বাই ডুইং। এটা কি? এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি, ব্যাখ্যা পদ্ধতি নাকি তুলনামূলক পদ্ধতি? এটা ডাইরেক্ট পদ্ধতিতে বলা হয়, ঠিক আছে? ডাইরেক্ট পদ্ধতিতে বলা হয় যে কি বলা হয়? যে লার্নিং বাই ডুইং, সে করবে তারপর শিখবে, মানে প্রত্যক্ষ ডাইরেক্ট। আমি ডাইরেক্ট একটা জিনিস করব তারপর আমি শিখব, করার মাধ্যমে শেখা। যদি আমরা সহজভাবে কোনো ভাষা শিখতে চাই তাহলে আমাদের কী করতে হবে? কর্মের মাধ্যমে সেটা খুব ভালো করে শিখতে হবে, এবং সেটা হচ্ছে কি? প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। ভাষা শিক্ষায় পাঠের ক্ষেত্রে একান্ত প্রয়োজন। ভাষা শিক্ষার পাঠের ক্ষেত্রে আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। এখানে যেহেতু 3টা আছে, 3টা চোখ, কান এবং বাকযন্ত্র। চোখও আমাদের লাগবে, চোখ দিয়ে আমরা দেখব, দেখার পরে আমরা কি করব? এই একটা জিনিস আমরা পড়তে পারবো। কান, কান দিয়ে শুনবো, শোনার পর অন্যজন কি বলছে সেটা বলতে পারবো। আর বাকযন্ত্র মানে জিহ্বা, জিহ্বা না হলে আমরা পড়তে, উচ্চারণ, প্রনাউন্সিয়েশন আমাদের আসবে না। পঠন পদ্ধতিতে 5টা ধাপ রয়েছে, এই 5টা ধাপের কথা কে বলেছিলেন?
মাইকেল ওয়েস্ট, এটা মনে রাখবেন, মাইকেল ওয়েস্ট পঠন পদ্ধতির 5টি ধাপের কথা বলেছিলেন। আচ্ছা, কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, এই কথাটাকে আপনাদের বলতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসে এই টপিক থেকে এই ধরনের যখনই আমি এই টপিকটা পাই, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনে যখন প্রশ্ন পাই, তখনই আমি এই জিনিসটা আপনাদেরকে মনে করে দিই যে কোনো কী বলেছিলাম, কোনো পশু পাখি নয়, কোনো প্রাণী নয়, একমাত্র মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, এই কথাটা বলেছিলেন নম চমস্কি। এটা মনে রাখবেন বারবার, এটা হাইলাইটেড কোয়েশন, এটা হচ্ছে নম চমস্কি। সঠিকভাবে লেখা শেখানোর সময় আপনি কোন বিষয়ের উপর গুরুত্ব দেবেন? এটা কারেক্ট আনসার কী হবে? সঠিকভাবে যদি আমি লেখা শেখাতে চাই, তো সঠিকভাবে আমি লেখা শেখাতে গেলে কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে? ঠিকঠাক বর্ণগুলি লিখতে পারছি কিনা না, যুক্ত বর্ণগুলি লেখায় কোনো অসুবিধা হচ্ছে কিনা না, অক্ষরগুলি যাতে সমান ব্যবধানে থাকে তা দেখা, উপরের সবগুলি ঠিক। এটা কারেক্ট অ্যান্সার কী হতে পারে একটু আইডিয়া করুন তো। ঠিকঠাকভাবে বর্ণ লিখতে পারছে কিনা না, এটা হবে কারেক্ট, কারণ ঠিকঠাকভাবে যদি বর্ণ লেখা না হয় তাহলে তার হাতের লেখাটা সে লিখতে পারবে না। যুক্ত বর্ণগুলি যদি সে লিখতে না পারে তাহলেও সে লিখতে পারবে না। অক্ষরগুলি যদি সমান ব্যবধান না থাকে তাহলে কিন্তু লেখা হবে না, ঠিক আছে না? সবগুলি একসঙ্গে যদি মিলেমিশে লাবড়া খিচুড়ি করে দেয় তাহলে তো কোনো কিছু হলো না। তার মানে উপরের সবগুলি ঠিক, অপশন নাম্বার ডি এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। শিকনের ক্ষেত্রে ভুল করা এটা কি ধরনের ত্রুটি? শিকনের ক্ষেত্রে ভুল, আমরা শেখার সময় আমাদের অনেক ভুল হয়, আপনার আমার সবার। আমরা যখনই কোনো কিছু না শিখি না কেন, শিখতে সময় আমাদের কিন্তু অনেক কিছু হয়তো বা ভুল হয়। তো এই যে ভুল হওয়াটা, এটা কী ধরনের ঘটনা? একটা ব্যতিক্রমী ঘটনা, একটা স্বাভাবিক ঘটনা, একটা অস্বাভাবিক ঘটনা, নাকি একটা শিখনের জন্য একটা ভুল? এটা কি? দেখুন, শিখনের ক্ষেত্রে ভুল, আমাদের প্রত্যেক মানুষের যেহেতু ভুল হয়, তাই এটা হচ্ছে একটা স্বাভাবিক ঘটনা বা নর্মাল ঘটনা, এটা একটা স্বাভাবিক ঘটনা। শিখনের ক্ষেত্রে ভুল হবেই, এটা অপশন নম্বর বি হবে কারেক্ট আনসার। এটা একটা স্বাভাবিক ঘটনা। শিখনের ক্ষেত্রে ভুল করা এটা কোনো মারাত্মক কোনো কিছু নয়, এটা একটা স্বাভাবিক, কারণ ভুল করলেই আমরা শিখতে পারি। ভাষা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ ভাষা শব্দটা কোথা থেকে এসেছে বা কী করে এসেছে, তার ব্যুৎপত্তি, এটা হবে ভাস ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ হয়। এটা মনে রাখবেন, ভাস ধাতুর সঙ্গে আ প্রত্যয় যোগ হয়, অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি অবরোহী পদ্ধতি নয়? ও বহুত বড়িয়া প্রশ্ন। অবরোহী পদ্ধতি নয়, এই পদ্ধতিতে ভাষাই ব্যাকরণকে অনুসরণ করে, এই পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সময়ের প্রয়োজন হয়, এই পদ্ধতিতে অর্জিত জ্ঞানকে কাজে লাগানো যায়, এই পদ্ধতি বুদ্ধিদীপ্ত নিয়মাবলীর উপর নির্ভরশীল। তো নিচের কোনটি অবরোহী পদ্ধতি নয়? দেখুন, অবরোহী পদ্ধতি কি করে? দেখুন, এই পদ্ধতি ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে, এটা কারেক্ট হবে। এই পদ্ধতিতে অপেক্ষাকৃত কম সময় লাগে, অবরোহী পদ্ধতিতে কম সময় লাগে, কারণ আগে থেকে তার অনেক কিছু জানা থাকে, জানা থেকে সে অজানা থেকে সে জানার দিকে যাচ্ছে, ঠিক আছে না? অর্থাৎ সে অজানা থেকে জানা যাচ্ছে, মানে অজানা থেকে জানা যাচ্ছে, মানে বহুত বড়, জানা থেকে অজানা যায় বহুত বড়ে যায়, অজানা থেকে জানা যায় বহুত বড়ে। এই পদ্ধতিতে অর্জিত জ্ঞানকে কাজে লাগানো যায়, সে যে জ্ঞানটা জানে ওই জ্ঞানকে সে কাজে লাগাতে পারে, এটাও কারেক্ট। এই ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত নিয়মাবলীর উপর নির্ভরশীল। অবরোহী পদ্ধতিটা কোনো বুদ্ধিদীপ্ত নিয়মের উপর চলে না, এটা ডাইরেক্ট সূত্রের উপরে চলে। নিচের কোনটির মাধ্যমে আমরা কথা বলার ক্ষমতাকে বৃদ্ধি করতে পারবো? নিচের কোনটির মাধ্যমে আমরা কথা বলার ক্ষমতাকে বৃদ্ধি করতে পারবো? ভাষা সম্পর্কে জ্ঞানের মাধ্যমে, শিক্ষকের কথা বলাকে অনুকরণ করে, বুদ্ধির মাধ্যমে, নাকি কোনোটি নয়? কোয়েশ্চেন নাম্বার 27। নিচের কোনটির মাধ্যমে আমরা কথা বলার ক্ষমতাকে বৃদ্ধি করতে পারবো? কি হতে পারে কারেক্ট আনসার? ভাষা সম্পর্কে জ্ঞানের মাধ্যমে, শিক্ষকের কথা বলাকে অনুকরণ করে, বুদ্ধির মাধ্যমে, কোনোটি নয়। এটা কারেক্ট আনসার হবে, আমরা যদি ভাষা সম্পর্কে আমাদের যদি জ্ঞান ভালো থাকে তাহলে আমরা আমাদের কথা বলার ক্ষমতাকে বৃদ্ধি করতে পারি।
আর ভাষা সম্পর্কে আমাদের যদি জ্ঞান কম থাকে তাহলে আমরা সেই ভাষায় কথা বলতে পারবো না, কথা বলার ক্ষমতাটা আমাদের কমে যাবে। নেক্সট কোয়েশ্চন দেখি। ভাষার দুটা রূপ রয়েছে, সাধু চলিত, শিষ্ট অশিষ্ট, কথ্য লিখিত, ছোট হরফ বড় হরফ। ভাষার দুটা রূপ কি কি? দেখুন, সাধু চলিত এটা হচ্ছে লেখ্য ভাষার দুইটা রূপ, আর কথ্য এবং লিখিত এটা হবে কারেক্ট অ্যান্সার। ভাষার দুইটা রূপ, একটা হচ্ছে কথ্য ভাষা, একটা হচ্ছে লিখিত ভাষা। একটা ভাষায় আমরা কথা বলতে পারি আর একটা ভাষায় লিখতে পারি। আর সাধু চলিত এই দুটা হচ্ছে কিন্তু লেখ্য ভাষার আরও দুইটা পার্ট। ঠিক আছে, তো লেখার সময় আমরা সাধু ভাষায় লিখতে পারি বা চলিত ভাষায় লিখতে পারি, বা কথা বলার সময় আমরা সাধু ভাষায় বলতে পারি কিংবা চলিত ভাষায় কথা বলতে পারি, তাই তো? সুতরাং এটা কথ্য ভাষার দুইটা রূপ বা লিখিত ভাষার দুইটা রূপ বলতে পারি, সাধু চলিত। আর ভাষার দুইটা রূপ আমরা বলবো কি, একটা হচ্ছে কথ্য, একটা হচ্ছে লিখিত। এদের মধ্যে কে ভাষা বিজ্ঞানী নন? বড়িয়া কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 29। ভাষা বিজ্ঞানী রবীন্দ্রনাথ ঠাকুর এই ক্ষেত্রে ভাষা বিজ্ঞানী নন। আরটিপি হলো, একদম সহজ প্রশ্ন, আরটিপি লাস্ট কোয়েশ্চন। আরটিপি হলো কি? রেসপেক্টিভ টিচিং প্রোগ্রাম, রিমিডিয়াল টিচিং প্রোগ্রাম, রিমিডিয়াল ট্রেনিং প্রোগ্রাম আর রিমিডিয়াল টিচিং প্রোগ্রাম। বহুত বড়িয়া। তো এটা কারেক্ট অ্যান্সার হবে। যেহেতু আমরা প্যাডাগজির ক্লাস, সুতরাং রিমিডিয়াল থাকছে, আর রিমিডিয়াল ট্রেনিং বলে কিচ্ছু হয় না, রিমিডিয়াল টিচিং হয়। সুতরাং রিমিডিয়াল টিচিং প্রোগ্রাম এই ক্ষেত্রে হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের সেই সম্পূর্ণ ক্লাস, এবং সম্পূর্ণ ক্লাসের আনসার কি আপনারা অলরেডি এই ক্লাসের পিডিএফ পেয়ে গেছেন, এই মক টেস্টের পিডিএফ আপনারা দিয়ে দিয়েছেন। তো ধন্যবাদ। তারপরেও যদি কোনো প্রশ্নে কনফিউশন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন বা কমেন্ট বক্সে জানাবেন, আমরা পরবর্তী সময় সেটা দেখে নেব। ধন্যবাদ।